সবার সাথে অনেক জরুরি। অবশেষে আত্মগোপনের খবর পাওয়া গেল কথিত পশুপ্রেমিক আফজাল খান ও তার পরিবারের, যিনি রবিনহুড দ্য অ্যানিমেল রেস্কিউয়ার নামে সংগঠন খুলে নারী কেলেঙ্কারি সহ নানা অনৈতিকতায় জড়িয়েছিলেন। রবিনহুড দ্য অ্যানিমেল রেস্কিউয়ার। রবিনহুডের অপকর্ম নিয়ে সম্প্রতি চ্যানেল 24-এর অনুসন্ধানী অনুষ্ঠান সার্চলাইটে দুটি প্রতিবেদন প্রচারিত হয়। ও হচ্ছে এই ব্যাপারটাই আমার এগেইনস্টে কাজে লাগিয়ে ও জোরপূর্বক রেপ করে আমাকে। পশু পাখির নিরাপদ আশ্রয়দাতা হিসেবে পরিচিত রবিনহুডের নারী কেলেঙ্কারির খবর বেরিয়ে আসে সেই অনুসন্ধানে। আমি হাফ প্যান্ট পরা, এটার ফুল ছবিটা দেখাতে বলেন, এটা ফুল ছবিটা কিন্তু ওরা দেখাতে পারবে না। প্রথম প্রতিবেদনটি প্রচারের পর আফজাল সোশ্যাল মিডিয়ায় নিজের বিকৃত ছবিকে কাটপিস বলে চ্যানেল 24-কে চ্যালেঞ্জ ছোড়েন, মিথ্যা দাবি করেন ধর্ষণের ঘটনাটিও। তবে পাল্টা চ্যালেঞ্জ দিলে আফজাল তা গ্রহণ করেননি, বরং অফিসে এসে ঘটনার দায় স্বীকার করে নেন। সবাই তো ভেঙে বলে কাজ করতে পারবেন না, আপনাদের একটা প্রতিষ্ঠান দাঁড় করে আমার কুকুর লালন পালন করে। দ্বিতীয় পর্ব প্রচারের পর আরও কিছু ভুক্তভোগী আমাদের সাথে যোগাযোগ করেন, যা নিয়ে সাজানো হয়েছে এবারের ফলো আপ। তাহমিদ আব্দুল্লাহ, বয়সে এখনো তারুণ্যের ছাপ। রবিনহুড দ্য অ্যানিমেল রেস্কিউয়ারের বানানো ভিডিও দেখে আফজাল খানের অন্ধভক্ত হয়েছিলেন। বলা যায় রবিনহুডের মোহে আটকা পড়েন। আফজালের সাথে আসলে আমি কোনো রেফারেন্সে পরিচয় না। আমি ইউজুয়ালি ফেসবুক স্ক্রলিং করতেছিলাম একদিন, এটা কোভিডের টাইমে, করোনার সময়। তো হঠাৎ করে আমি দেখলাম যে এরকম অনেক মানুষজন পুলিশের গাড়ি দিয়ে সাইরেন টাইরেন বাজায় ভিডিও করতেছে, সাইরেন টাইরেন বাজায় যাচ্ছে, গিয়ে এনিমেল রেস্কিউ করতেছে বা এনিমেল উদ্ধার করতেছে। তখন তো আসলে এনিমেলটা এভাবে উদ্ধার করা হতো না। তখন তারা যেটা করতেছিল যে করোনার সময় যে রাস্তাঘাটে যে আপনার কুকুর বিড়ালগুলো ছিল বা এনিমেলগুলো ছিল, ওইগুলোকে হচ্ছে তারা খাবার দিচ্ছিল। তো ওইটা দেখে আমার প্রথমে ভালো কাজ করতেছে, পরে আমি তাদের পেজে আসলে নক করি যেগুলো আপনারা কি যে কাজটা করতেছেন আমি আপনার সাথে কাজ করতে পারবো কিনা। মাসের পর মাস পার করে দেন এভাবে। কখনো জানতেন না আফজালের অন্ধকার জগৎ। পশুপ্রেমের নামে আফজালের নারী ও অর্থ কেলেঙ্কারি, পশু পাখি দেখিয়ে টাকা ওঠানো, কোনো কিছুতেই বিশ্বাস করতেন না। তবে ভুল ভাঙতে সময় লাগেনি। মোস্ট অফ দ্য টেলিভিশন যে ডকুমেন্টারি করেছে তাদেরকে নিয়ে প্যাকেজ রিপোর্ট করছে, সবগুলোর মধ্যে বিড়ালটা সাজায় রাইখা তারপরে ক্যামেরা শুট করে নামাই নিয়ে আসছে। সব আমি প্রমাণ শফিককে দিয়ে উঠা হয়েছে বিড়াল, আতিফকে দিয়ে বিড়াল উঠা হয়েছে। অন্ধকার জগতের কুকীর্তি এতটাই ভয়ঙ্কর যে তাহমিদ আফজালকে ছাড়তে বাধ্য হন। তবে রেহাই মেলেনি। ক্ষমতার অপব্যবহার করে গোয়েন্দা পুলিশকে দিয়ে চুরির নাটক সাজিয়ে তাহমিদকে ধরিয়ে দেন। আমার নামে মামলা করছে। পরবর্তীতে আমি জানতে পারলাম যে হচ্ছে আমার নামে 381 মামলা করছে। মজার কথা হচ্ছে আমি মামলার এজাহার দেখে আমি আকাশ থেকে পড়ছি। মামলার এজাহারে লিখছে আমি নাকি তার কাছ থেকে বিভিন্ন সময় ধানাই ফানাই করে ফেসবুকের ঠিক করার কথা বলে আমি তার কাছ থেকে 7 লক্ষাধিক টাকা নিয়েছি। সম্পূর্ণ মিথ্যা কথা। আমি তার ফেসবুক ঠিক করার জন্য 2 লক্ষের কিছু বেশি টাকা, 2,40,000 টাকার মতো নেওয়া হয়েছে, যেটা আমি নেই নাই, একজন কাজ করেছে। টাকাটা পাঠানোর জন্য আমি গিয়েছিলাম অগ্রণী সোনালী ব্যাংকের মাধ্যমে মাধবপুর ব্রাঞ্চে আমি পাঠিয়েছিলাম টাকাটা। যে কয়টা টাকা পাঠাইছি আমি প্রত্যেকটা টাকার মানি রিসিট আমার কাছে আছে। গ্রেপ্তারের পর সেদিন আফজাল নিজেই হামলে পড়েন তাহমিদের উপর। নির্মম নির্যাতনে ক্ষতবিক্ষত করে চুরির দায় স্বীকার করতে বাধ্য করেন, যেটি আফজাল ভিডিও করে তার ফেসবুকে ছড়িয়ে দেন। যদিও সার্চলাইটে প্রতিবেদন প্রচারের পর সেটি সরিয়ে ফেলা হয়। আফজাল আমাকে বলতেছিল আমি যেন কোনোভাবে ক্যামেরার সামনে না আসি, ক্যামেরার সামনে আসলেও আমাকে দেখে নিবে, এই টাইপের কোনো কিছু একটা। আমি ভীত ছিলাম। তারপর রিপোর্টটা হলো আপনাদের সার্চলাইট চ্যানেল 24 দেখলাম, সার্চলাইট হলো আফজাল থেকে রবিনহুড, তারপরে আফজাল থেকে রবিনহুড 2। এটা থেকে আমি আশ্বস্ত হলাম যে অনেক ভিকটিমরা আসলে মুখ খুলছে এখন। সো আমরা আসলে মুখ খোলার সময় হয়েছে। আমি আসলে চুপ করে বসে থাকলে ওর এই অন্ধকার ফেসটা রিভিল করা উচিত মানুষের সামনে। ও তো এখনও ঘুরে বেড়াচ্ছে দিব্যি, ওকে কেউ কোনো ল এনফোর্সমেন্ট ধরতেছে না ওকে এখনো। ও যে কি করছে আরো। চুরির মামলায় তাহমিদ আদালতে কাঠগড়ায় দাঁড়িয়েছেন পর্যন্ত। তার কাছ থেকে গ্রেপ্তারের সময় মোবাইল, কম্পিউটার সহ টাকা পয়সা সব হাতিয়ে নেন আফজাল।
গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ, অথচ আফজাল তাদের সাহসে কতটাই বেপরোয়া ছিলেন সেটি স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি নিজে প্রমাণ, আমাকে আফজাল পাঠাইছে আতিফের বাসায়, আতিফকে গিয়ে কনভিন্স করে নিয়ে আসো, আতিফকে আবার আমাদের সাথে জয়েন করো, উই নিড হিম। আফজাল নিজে বলছে আমাকে, এখন বলতেছে কি আতিফকে আফজাল বের করে দিছে। সম্পূর্ণ মিথ্যা কথা এটা। এবং আমি যখন চলে যাই, আমাকে যখন বের করে দিই, তখন যাদের মাধ্যমে আতিফকে আবার কনভিন্স করে নিয়ে আসাইছে তাদেরকেও আমি চিনি, আতিফকে জোর করে নিয়ে আসছে। মনে থাকার কথা, আফজালের প্রতিষ্ঠানে কাজ করা তাফসিয়ান আতিফের কথা। কলেজ পড়ুয়া আতিফও অন্ধভক্ত ছিলেন, কিন্তু আফজালের প্রতিষ্ঠানের কোনো প্রশিক্ষণ বা যন্ত্রপাতি না থাকা সত্ত্বেও আতিফকে বিদ্যুৎ লাইনে আটকে পড়া পাখি উদ্ধারে নামান। সেখানেই দুর্ঘটনায় মারা যান আতিফ। আতিফের মর্মান্তিক মৃত্যুর বিষয়টি তুলে ধরে সার্চলাইট। এরপর পরিবার উচ্চ আদালতে একটি রিট করেন। হাইকোর্টে যাওয়ার পরে হাইকোর্টে এখন যেটা বলতেছে ওর হচ্ছে প্রতিষ্ঠান অফ করে দিছে। এখন আপাতত শুধু আফজালের রেস্কিউ না, এটা যে কোনো প্রাতিষ্ঠানিক কোনো ছাড়া করতে পারবে না। ওইটা হচ্ছে কোর্ট থেকে বলে দিছে, কাগজ দিয়ে ওকে এই পর্যন্ত জানাই দিছে ওর প্রতিষ্ঠান অফ করে দেওয়ার জন্য। আমার জানা মতে আপাতত ওর প্রতিষ্ঠান এখন বন্ধ। এইটুকুই। প্রতিষ্ঠান তো চলছে, হসপিটাল চলছে, সবই তো চলছে। আপনারা কিভাবে বুঝলেন যে ওর প্রতিষ্ঠান অফ আছে? কোর্ট থেকে তো সেটাই আমাকে বলা হয়েছে। আর ওকে তো কাগজ পাঠাইছে কোর্টের থেকে নোটিশ গিয়েছে যে ও কোনো করতে পারবে না, কোনো রেস্কিউ করতে পারবে না, আপাতত অফ। ছেলে হারানোর পর থেকেই শোকে পাথর তাফসিয়ান ওরফে আতিফের মা। ছেলের শোকে চোখের পানিতে বুক ভাসাচ্ছেন। প্রত্যেকটা দিন দুর্বিষহ কাটছে আমার, প্রত্যেকটা দিন। কারণ এই খারাপ লাগা আমি কোনো কিছু দিয়ে বোঝাতে পারবো না। আমি একটা রোজাও ঠিক মতো আমি মনে হয় না করতে পারছি। আমি শুধু রাখছি আল্লাহর জন্য রোজাটা, বাট আমার ছেলে ছাড়া আমার ভালো কাটেনি। আমার রোজা, আমি একটা ঈদ, আমি ঈদের দিন আমি সেমাই খাইনি মুখে, আমি কিচ্ছু দিতে পারিনি। কারণ আমার ছেলে আমাকে ঈদের দিন জামাত পড়ে এসে, নামাজ পড়ে এসে আমাকে আগে সালাম করে, আগে আমার সাথে কথা বলে। আমার এইবার কি বলবো, আমি ওকে ছাড়া মানে আমার প্রত্যেকটা দিন আমি কাঁদি, প্রত্যেকটা দিন শুধু ওকে মনে করতেছি, ওর জন্য খারাপ লাগা কাজ করতেছে। এই খারাপ লাগা আমি কোনো কিছু দিয়ে বোঝাতে পারবো না। মায়ের দুর্বিষহ যন্ত্রণা কে দেখবেন, কে মেটাবে সন্তানের অভাব? নীরব কান্নায় যেন তার নিত্য সঙ্গী। যে আমার বাচ্চাকে খুন করছে, যে খুনি, সে তো ঘুরে বেড়াচ্ছে, ওর কোনো বিচার হচ্ছে না। আমি আফজালের বিচার চাই। ও তো ঠিকই ঈদ করছে, ওর তো ঠিকই ঘুরে বেড়াচ্ছে। সন্তান যেখানে নেই সেখানে পুরো পৃথিবীটাই অন্ধকার। তারপরেও উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এখনো পর্যন্ত কোনো যোগাযোগ করেনি। 4টা হিয়ারিং হয়েছে, 4টা হিয়ারিং এর সময় একটা বারও ছিল না, ও কোনো যোগাযোগ করেনি। ওর কোনো আইনজীবী ছিল না? না, ওর কোনো আইনজীবীও ছিল না। আফজাল যেভাবে প্রশিক্ষণ ছাড়া পশু পাখি উদ্ধার করে সেটি কোনো প্রতিষ্ঠানই করতে পারবে না বলে নির্দেশনা দেন উচ্চ আদালত। এরপরেও লোক দেখানো কার্যক্রম পরিচালনা করছে আফজাল। ন্যাশনাল ইমার্জেন্সি কল সেন্টার, সহযোগিতা পেতে 1 চাপুন। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল জীবনেও করবে না, ওরাই আমাদের কাছে, ওরাই রবিনের কাছে হচ্ছে। কেমন লাগলো আপনার এই উদ্ধার কাজটা? আদালতের নির্দেশনার পর আফজাল যেন আরো বেপরোয়া হয়ে ওঠে। খোঁজ খবরের জায়গায় উল্টো হুমকি দিয়েছেন। আমি এটা এখনো জানি না এটা কে আসছিল। আর হচ্ছে ও হচ্ছে লোক দিয়ে হুমকি দামকি দিচ্ছে কিছু, মানে ও থ্রেট দিচ্ছিল, আমার ভাইকে থ্রেট দিচ্ছিল ফোন দিয়ে, তারপর হচ্ছে ওর আব্বুকে থ্রেট দিচ্ছিল ফোন দিয়ে। কিন্তু আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করে কোনো ভালো কথাও বলতেছিল না, ও লোক দিয়ে থ্রেট দিচ্ছিল। ওর হচ্ছে অফিসে গিয়েছিল, অফিসে যে ওকে বলছে যে বেশি বাড়াবাড়ি করলে সরায় ফেলবো, চিনিসটা তো কার সাথে বাড়াবাড়ি করতেছিস। তো আমার ভাই বলছে আমরা বাড়াবাড়ি করতেছি না, প্রতিবেদন চ্যানেল 24 থেকে গিয়েছে, সব সত্য কথা ওগুলা, আমরা তো বাড়াবাড়ি করতেছি না, আমরা খবরটা সঠিক খবরটা জেনেই আমরা জানাচ্ছি। তো আমরা বাড়াবাড়ি করবো কেন, যেটা সত্যি সেটাই তো বলতেছে। না, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে,
তো এটার জন্য খেসারত দিতে হবে। কতটা দুঃসাহস নিহতের পরিবারকে হুমকি দিয়ে ভয়ভীতি দেখানো। আমরা আফজালকে খুঁজতে চাই, জানতে চাই হুমকি দেওয়ার কারণ। বাসায় গিয়ে পাওয়া গেল না আফজালকে। স্থানীয়রা জানিয়েছে চ্যানেল 24-এর প্রতিবেদন প্রচারের পর থেকেই গা ঢাকা দিয়েছেন। তবে অন্য একটি সূত্র জানিয়েছে গ্রেপ্তার হতে পারেন এই আশঙ্কায় আফজাল স্ত্রী সন্তান সহ দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। কথিত পশুপ্রেমিক আফজাল একটি দুটি নয় 4টি বিয়ে করেও ক্ষান্ত হননি। একের পর এক নারী কেলেঙ্কারিতে জড়িয়েছেন। লিখেছিলাম যে রেস্কিউ যেতে পারবো কবে থেকে, পরে আমাকে লেখে যে বাংলার মিয়া খলিফা আপু আপনাকে জানানো হবে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণীদের ভলেন্টিয়ার সার্ভিস দেওয়ার নামে নিজের অনৈতিক কাজে ব্যবহার করতেন। ইজ্জত, সম্মান এসব ভয়ে তরুণীরা বেশিরভাগ কথা বলেননি। পকেট থেকে একটা কিটকেট বের করছিল যে তোর জন্য একটা কিটকেট নিয়ে আসছি, কিটকেট চকলেট। তো কিটকেটটা যখন সে বের করে তখন একটা প্যাকেট ফ্লোরে পড়ে যায়। প্যাকেটটা কন্ডমের প্যাকেট ছিল। সাথে অপব্যবহার করেছেন পুলিশকে। বড় কর্মকর্তাদের সাথে ছবি তুলে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচার করে নিজেকে ক্ষমতাবান জাহির করতেন। সাবেক একজন আইজিপির স্ত্রী, একাধিক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা এবং র্যাব ও ফায়ার সার্ভিসের নাম সুবিধামতো বিক্রি করতে দ্বিধা করেননি। তবে প্রতিবেদন প্রচারের পর পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিসের অঘোষিত নিষেধাজ্ঞায় জারি হয় আফজালের বিরুদ্ধে। জাতীয় জরুরি সেবা 999 সব ধরনের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয়। এমন পরিস্থিতিতে নিজের এবং প্রতিষ্ঠানের ফেসবুক আইডি বন্ধ করে অনেকটা আত্মগোপনে চলে যান আফজাল। তবে আত্মগোপনে থেকেও গত কদিন ধরে নিজের ফেসবুক আইডি চালু করেছেন, এমন তথ্য পেয়েছে চ্যানেল 24। খিলগাঁওয়ে আফজালের বাড়ির সামনে স্থানীয় বাসিন্দারা আফজালের কর্মকাণ্ডে কতটা বিরক্ত সেটি বলছিলেন। তবে আফজালের ভয়ে কেউ টু শব্দ করতে সাহস দেখাতেন না। একটা অবস্থা, তারপরে কিছু কই না বলেন না। আমার বাথরুম দোতলাটা দিয়ে একেবারে বৃষ্টি গন্ধ করে, এরকম অবস্থা। উপরে এত কুকুর, পুরো অবস্থা খারাপ। প্রতিবেদন প্রচারের পর আফজাল গা ঢাকা দেওয়ায় কিছুটা সাহস পেয়েছেন ঠিকই, তবে অজানা আশঙ্কায় আছেন কথা বললে আবার না জানি কোন রোষানলে পড়তে হয়। তাই তারা আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। একদম চুপ করো, আমার স্বামী পরিষ্কার করে নেব। লোক দেখানো নামাজ পড়ে আগে শোনা, আর এখন মায়েরও কষ্ট দেয়, আবার বোন আছে, বোনটারও বিয়ে দেয় না, আছে এইভাবে। আর আরেকটা জিনিস আমি বলি, এই যে এখানে যদি আমি গাড়ি রেখে দিই, সিটি কর্পোরেশন অ্যালাউ করবে? হ্যাঁ করবে। 24 ঘন্টা একটা গাড়ি আমার অ্যালাউ করবে রোডের উপরে? আর এখানে যে দাম বাজে মাত্র আপনারা জানেন, অথচ ওর গাড়ি কিন্তু আসে। পুলিশের একটি সূত্র জানিয়েছেন আফজালকে আইনের আওতায় আনার প্রক্রিয়া প্রস্তুত রয়েছে, যে কোনো সময় তাকে গ্রেপ্তার করা হতে পারে। আমি যোগদান করার পর আমার এই থানায় ওনার বিরুদ্ধে বা এই বিষয়ে কোনো ধরনের অভিযোগ আসেনি। আর যদি আমাদের কাছে কোনো ধরনের অভিযোগ আসে তাহলে আমরা যে অভিযোগ আমরা যাচাই বাছাই করে দেখব, এবং যদি আইনগত কোনো ব্যবস্থা নেওয়া লাগে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথেও কথা বলেছি, জানতে চেয়েছি আবাসিক এলাকায় এমন অনুমোদনহীনভাবে পশু আশ্রয় কেন্দ্র, ক্লিনিক করা যায় কিনা।